এসএসসি 26 ব্যাচ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। তো তোমরা নিশ্চয়ই সামনে টেস্ট পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ। সবারই হচ্ছে টেস্টের পরে টেস্ট পরীক্ষায় পার্টিসিপেট অবশ্যই করতে হবে, খুব ভালো একটা রেজাল্ট করতে হবে, অ্যাটলিস্ট পাস করা লাগবে। পাস করে তারপরে হচ্ছে তোমার এসএসসি পরীক্ষার যে তুমি প্রবেশ কার্ডটা পাবা বা তুমি হচ্ছে এসএসসি পরীক্ষা দেওয়ার জন্য উপযুক্ত হবে সেটা প্রমাণ করতে হবে। তো টেস্ট পরীক্ষা নিয়ে আসলে অনেক স্টুডেন্টদের মাঝেই একটা অন্যরকম প্রিপারেশনের ব্যস্ততা কাজ করে। এর পাশাপাশি হচ্ছে এটা একটা টেনশনের বিষয়ও। মোটামুটি জীবনে এখন পর্যন্ত যে কটা পরীক্ষা দিছো তার মধ্যে একটা ইম্পর্ট্যান্ট পরীক্ষা, স্কুলের মধ্যে যে পরীক্ষাগুলো দিবা তার মধ্যে একটা ইম্পর্ট্যান্ট পরীক্ষা। কারণ হয়তো এরকম মানে একটা টেন্ডেন্সি ছিল না এর আগে যে আমি যদি পরীক্ষায় কোনোভাবে খারাপ করি তাহলে আমার হয়তো এসএসসিতে পরীক্ষা দিতে দিবে না, কিংবা মনে করো যে এই পরীক্ষাটাই কিন্তু তোমার এসএসসির একটা ফাইনাল যাচাই পরীক্ষা, যে তুমি কতটুকু প্রিপেয়ার তুমি নিজেকে নিজে যাচাই করতে পারবা এই পরীক্ষার মাধ্যমে। তো অনেকে অনেক দিন ধরে পড়াশোনা করতেছো, তোমাদের শর্ট সিলেবাসে মাত্র 7টা চ্যাপ্টার আছে। তো এই 7টা চ্যাপ্টার থেকে ডেফিনেটলি যেহেতু তোমাদের 7টা সৃজনশীল আসবে পরীক্ষায় এবং 7টা থেকে 4টা সৃজনশীল লিখতে হবে, তো ধরে রাখতে পারো 7টা অধ্যায় থেকেই একটা করে সৃজনশীল আসবে, এটার কোনো ব্যতিক্রম হবে না। কোনো চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে না এরকম হবে না। এর পাশাপাশি তোমাদের জন্য নতুন করে আবার সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আসা হয়েছে। এর পাশাপাশি তো এমসিকিউ আগে থেকে ছিল, যেটা একটু চ্যালেঞ্জিং বিষয়। তো সব কিছু মিলিয়ে তোমার এসএসসি ফিজিক্সের যেই টেস্ট পরীক্ষাটা আছে সেই টেস্ট পরীক্ষার একটা প্রিপারেশনের জন্য কি কি পড়া উচিত, বেশি করে গুরুত্ব দিয়ে কি কি পড়বা, কখন কিভাবে পড়বা, এই জিনিসগুলাই আমরা আজকের এই ভিডিওটাতে দেখার চেষ্টা করব এবং তোমাদেরকে আমি একটু বোঝানোর চেষ্টা করব। মেইনলি আমরা আজকে হচ্ছে একটা সাজেশন পার্ট, প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে ওই চ্যাপ্টারের বিশেষ গুরুত্বপূর্ণ যে পার্টগুলো আছে সেই গুরুত্বপূর্ণ পার্টগুলো নিয়ে আমরা প্রথমে ডিসকাস করব। এরপরে আমি দেখব হচ্ছে কার কি পড়া লাগবে সেই জিনিসটা। তো আমাকে তোমরা অবশ্যই চেনো, আমার নাম হচ্ছে রাহাত, আমি তোমাদের রাহাত ভাইয়া এসিএস ফিউচার স্কুলে হচ্ছে ফিজিক্স পড়াচ্ছি। তো চলো বেশি কথাবার্তা না বলে আমাদের প্রথম যে চ্যাপ্টারটা ভৌত রাশি ও পরিমাপ, এই চ্যাপ্টার থেকে যে সকল টপিক আছে তার মধ্য থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে ভাইয়া এই দুইটা। একটা হলো ভার্নিয়ার স্কেল বা ভার্নিয়ার ক্যালিপার্স, আর আরেকটা হচ্ছে কি তোমার ত্রুটি আপেক্ষিক ত্রুটির পার্ট। আমি যদি প্রেডিক্ট করি তাহলে হয়তো তোমাকে গ নাম্বার প্রশ্নে ভার্নিয়ার স্কেলের একটা প্রবলেম দিবে এবং ঘ নাম্বার প্রশ্নে তোমাকে ত্রুটির একটা প্রবলেম সলভ করতে দিবে। ভার্নিয়ার স্কেলের এই প্রবলেমটার মধ্যে কি কি জানতে চাইতে পারে, তোমার কাছে কি কি প্রশ্ন আস্ক করতে পারে, এখানে একটা সূত্র তুমি হচ্ছে জানো, সেই সূত্রটা কি? L = m + v × vc। তোমাকে ভিসি এর মানটা বের করতে হতে পারে প্রথমত, তারপরে সেই ভিসি এর মানের সাথে তোমার হয়তো ভার্নিয়ার সমপাতনটা বের করতে বলতে পারে, অথবা তোমাকে চাইলে টোটাল যে পার্টটা সেই পার্টটা কত সেটাও বের করতে পারে, বা বস্তুটার দৈর্ঘ্য কত সেই দৈর্ঘ্যটা বের করতে বলতে পারে। সো তিন ধরনের জিনিস হতে পারে বা তিনটাই হতে পারে। একটা হচ্ছে এইটার ভার্নিয়ার সমপাতন নির্ণয় অথবা দৈর্ঘ্য নির্ণয়, আরেকটা হচ্ছে ভিসি নির্ণয়, অথবা যে কোনো এর মধ্যে মিশাই দিশায় দুইটার কম্বিনেশন। তো এই জিনিসগুলোর জন্য তোমার একটু এই সূত্রটা আয়ত্ত করতে হবে, সূত্রের মিনিং কি সেটা জানতে হবে। এর পাশাপাশি ত্রুটি এবং আপেক্ষিক ত্রুটি, চরম ত্রুটি কাকে বলে, আপেক্ষিক ত্রুটি কাকে বলে, শতকরা ত্রুটি কাকে বলে, এইগুলোর ডেফিনেশন তোমাকে প্রথমত মাথায় রাখতে হবে এবং বুঝতে হবে। এর পাশাপাশি এই ত্রুটি রিলেটেড যেই ম্যাথগুলো আছে, যেমন ধরো তোমাকে বললো দৈর্ঘ্য পরিমাপে ±0.5 সেন্টিমিটার ত্রুটি হয়েছে, তাহলে ওই অবজেক্টটার ক্ষেত্রফল পরিমাপে কতটুকু ত্রুটি হয়েছে, ভলিউম পরিমাপ বা আয়তন পরিমাপে কতটুকু ত্রুটি হয়েছে, এইটা কি তোমার স্যাটিসফ্যাক্টরি নাকি স্যাটিসফ্যাক্টরি না, এই জিনিসগুলো তোমাকে বলতে পারে। এইটা হচ্ছে এই চ্যাপ্টারের এই দুইটা টপিক হচ্ছে হট টপিক, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট টপিক, এবং বিগত বছরগুলোতে এখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন এসেছে। এবার তুমি যদি একটু সেফ থাকতে চাও, বাকিদের থেকে একটু আগায় রাখতে চাও নিজেকে, তুমি যদি প্রাইমারি লেভেলে থাকো, এই চ্যাপ্টারে তোমার জিরো নলেজ, কিচ্ছু জানো না তুমি, তাহলে তুমি জাস্ট প্রথম দুইটার দিকে ফোকাস করো। আর যদি তুমি এই চ্যাপ্টার নিয়ে একটু মোটামুটি কিছুটাও জানো, হালকা পাতলাও পড়াশোনা করছো, তাহলে তুমি এইটার পাশাপাশি এই জিনিসও একটু ফোকাস করবা। এটা হচ্ছে আমার স্ক্রু গজ, যেই স্ক্রু গজে পিচ কাকে বলে, লঘিষ্ঠ গণন কাকে বলে, এবং এই পিচ এবং লঘিষ্ঠ গণন রিলেটেড যে প্রবলেমগুলো আছে তার পাশাপাশি একটা বৃত্তাকার সার্কেলের যেই ব্যাসার্ধ বা ব্যাস কিভাবে বের করতে হয়, এখানে এল এর মিনিং কি, সি এর মিনিং কি, এল সির মিনিং কি, এই জিনিসগুলো তোমার একটু দেখতে হবে।
লাস্টলি এই চ্যাপ্টারের সংক্ষিপ্ত প্রশ্নের জন্য তোমাকে মাত্রা সমীকরণ ডিরাইভেশন করতে হতে পারে। ডিরাইভেশন বলতে লেফট সাইড আর রাইট সাইড যে সমান এই জিনিসটা তোমাকে দেখাইতে হবে। ধরো তোমাকে একটা ইকুয়েশন দিয়ে দিল, এই ইকুয়েশনটার বললো লেফট সাইডের মাত্রা এবং রাইট সাইডের মাত্রা একই কিনা সেটা যাচাই করো। সো মাত্রা সমীকরণের মাধ্যমে যাচাই এই জিনিসগুলো আসতে পারে। এমসিকিউর জন্য এই চ্যাপ্টারের প্রথম দিকে ইতিহাসের কিছু জিনিসপত্র আছে। তোমার যদি ইতিহাস পড়তে ভালো না লাগে তুমি চাইলে স্কিপ করতে পারো, বাট এখান থেকে আমার মনে হচ্ছে একটা এমসিকিউ আসতে পারে, পুরো ইতিহাসের পার্ট থেকে একটা এমসিকিউ আসতে পারে। এরপরে হচ্ছে মৌলিক রাশির লব্ধ রাশি। এই মৌলিক রাশি লব্ধ রাশির বইয়ে কিছু সংজ্ঞা দেখবা, একটা পুরো পেজ জুড়ে আছে হচ্ছে মৌলিক রাশিগুলোর সংজ্ঞা। এই মৌলিক রাশিগুলোর সংজ্ঞা থেকে একটা ক নাম্বারের প্রশ্ন অথবা একটা এমসিকিউ আসবে, এইটা হচ্ছে আমি প্রেডিক্ট করতে পারি। সো কি কি পড়বা, যদি তুমি ইতিহাস পড়ো তাহলে হয়তো একটা এমসিকিউ কমন পাবা, যদি সেই এমসিকিউটা স্যাক্রিফাইস করতে চাও তাহলে ইতিহাস পড়বা না। যদি তুমি মৌলিক রাশি লব্ধ রাশি এই পুরো জিনিসটা পড়ো একটা ক এবং একটা এমসিকিউ কমন পাবা। যদি তুমি এই 2 নাম্বার এনশিওর করতে চাও তাহলে এইটা পড়তে হবে, আর যদি না করতে চাও স্যাক্রিফাইস করতে চাও তাহলে পড়া দরকার নাই। বাট এই পার্টটুকু থেকে এই যে 1 আর 2 থেকে সৃজনশীল আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, তারপরেই হচ্ছে পিচ। এই হলো আমাদের মোটামুটি চ্যাপ্টার 1 থেকে কি কি প্রশ্ন আসতে পারে তার একটা সামারি তোমাকে আমি দিয়ে দিলাম। এরপরে ভাইয়া চ্যাপ্টার 2 অনেক বড় চ্যাপ্টার, অনেক কন্টেন্ট আছে। এত কন্টেন্ট পরীক্ষার আগে সাজেশন হিসেবে আমি দিতে পারি না। সো স্পেসিফিক খুবই ক্ষুদ্র অংশ নিয়ে আমরা ডিসকাস করব। প্রথমটা হচ্ছে গতির সমীকরণ। এই যে এই তিনটা সমীকরণ হচ্ছে সমত্বরণের জন্য প্রযোজ্য হবে। তো সমত্বরণের এই তিনটা সমীকরণ রিলেটেড কিছু প্রবলেম তুমি বইয়ে দেখতে পাবা। বিশেষ করে দুইটা বস্তুর মধ্যে তুলনা, একটা বাঘ একটা হরিণকে কি ধরতে পারবে? কিংবা মনে করো দুইটা গাড়ি একটা রেসিং প্রতিযোগিতায় নামছে, কে ফার্স্ট হবে কে সেকেন্ড হবে, বা তারা একসাথে যদি শেষ করে তাহলে কি ঘটনা ঘটবে। তারপরে মনে করো একটা বাস চলতেছে, বাসের পিছন থেকে একটা লোক দৌড়ানো শুরু করলো, সেই বাসটাকে ধরতে পারবে কিনা। তারপরে মনে করো একটা বাস চলতেছে, তার পিছনের একটা গাড়ি আছে, দুইটা গাড়ি বাস এবং গাড়ি কখন তারা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করার পর কত সময় পর কোথায় গিয়ে মিলিত হবে। এইরকম দুইটা বস্তুর মোশনের যেই অ্যানালাইসিস কম্প্যারিজন, এই ম্যাথগুলো তোমার করতে হবে। এই ম্যাথগুলো থেকে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। এর পাশাপাশি আরেকটা জিনিস আমি লিখে রাখছি, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, লেখচিত্র সংক্রান্ত যে পার্টটা। লেখচিত্রের বিশেষ পার্টটা হচ্ছে তোমার বেগ আর সময়, এই গ্রাফটা। তোমাকে ধরো প্রশ্নে বেগ আর সময় দিয়ে দিল, তোমাকে বলল বিভিন্ন অংশে ত্বরণের মান কত বের করতে, তোমাকে বলল এখান থেকে এই পর্যন্ত কতটুকু দূরত্ব কভার করেছে সেই জিনিসটুকু বের করতে। তাহলে কি কি করতে পারে? ত্বরণের অ্যানালাইসিস, দূরত্বের অ্যানালাইসিস, বেগ বনাম সরণের গ্রাফ থেকে। তারপরে তোমাকে বলল এই যে এই ত্বরণের অ্যানালাইসিসটা তুমি করছো, এই বিভিন্ন অংশে ত্বরণের গ্রাফটা আঁকো। বেগ বনাম সময়ের গ্রাফ থেকে ত্বরণ বনাম সময়ের গ্রাফটা আঁকতে হবে। তাহলে এই জিনিসগুলা কিন্তু তোমার লেখ থেকে ইম্পর্টেন্ট একটা পার্টের মধ্যে পড়বে। এবার তুমি যদি সেফ থাকতে চাও তাহলে ডেফিনেটলি তোমার পরন্ত বস্তু আর নিক্ষিপ্ত বস্তু এই রিলেটেড প্রবলেমগুলো পড়তে হবে। পরন্ত বস্তুর এরকম 3টা সূত্র আছে, নিক্ষিপ্ত বস্তুর 3টা সূত্র আছে। যদি একটাকে উপরে মারি, আরেকটাকে নিচ থেকে মারি, বা একটাকে উপর থেকে ফেলে দিলাম আরেকটাকে নিচ থেকে মারলাম, কোথায় তারা মিলিত হবে, কত সময় পর মিলিত হবে, এই জিনিসগুলো তোমাকে বুঝতে হবে। বাট এইটা তুমি যদি নিউ কামার হও, প্রথমবার পড়ো, তাহলে তুমি এই দিকে ফোকাস না করে এই পার্টটুকুতে ফোকাস করো। তোমার যদি এই চ্যাপ্টারটা আগে পড়া থাকে, একবার হলেও পড়ছো, যে কোনো সময় যে কোনোভাবে, এটা ফিজিক্সের প্রথম চ্যাপ্টারই ধরা হয়, সবার প্রথমে এটা পড়ে। সো আমি আশা করব তুমি এটা পড়ছো জীবনে একবার হলেও, তাহলে তুমি অবশ্যই পরন্ত বস্তু নিক্ষিপ্ত বস্তুর এই পার্টটুকুকে ফোকাস করবা। দেখো আমি লিখে রাখছি কোথায় মিলিত হবে। এখানে আরেকটি জিনিস ইম্পর্টেন্ট, এই চ্যাপ্টারের সাথে মিলিয়ে তোমার চ্যাপ্টার 4 এর ম্যাথ দিতে পারে পরন্ত বস্তু নিক্ষিপ্ত বস্তুর এই পার্টটা থেকে। কীরকম ভাবে? ধরো একটা বস্তুকে নিক্ষেপ করলাম, তাহলে তার 10 সেকেন্ড পরে তার বিভব শক্তি কত, গতিশক্তি কত, এটা বের করতে বলতে পারে। বা 2 সেকেন্ড আর 10 সেকেন্ডের শক্তির সংরক্ষণশীলতা তোমাকে প্রমাণ করতে হতে পারে। আমরা চ্যাপ্টার 4 এ গেলে এই জিনিসটা আবার রিভাইজ করব। সো একটু কেয়ারফুল থেকো, একটু প্রিপেয়ার থেকো যে পরন্ত বস্তু আর নিক্ষিপ্ত বস্তুর সাথে বিভব শক্তি আর গতিশক্তি মার্জ হতে পারে। এটা হচ্ছে আমার এই চ্যাপ্টারের সেফ পার্ট। এর পাশাপাশি সংক্ষিপ্ত প্রশ্নের জন্য ভাইয়া অনেক জায়গা আছে এই চ্যাপ্টারে, কিন্তু খুবই ইম্পর্টেন্ট পার্ট বিভিন্ন ধরনের গতি, এইটার ব্যাখ্যা করা।
সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট পর্যাবৃত্ত গতি, সরল ছন্দিত স্পন্দন গতি, এই দুইটা জিনিস। আরেকটা হচ্ছে জটিল গতি বা চলন গতি এবং ঘূর্ণন গতি, দুইটার একসাথে যেটা হয়। এই তিনটা গতি তুমি যদি একটু ভালো করে পড়ো তাহলে আশা করা যায় একটা খ নাম্বার প্রশ্ন তুমি কমন পেতে পারো। এর পাশাপাশি তোমাকে ত্বরণ, বেগ এগুলার ব্যাখ্যা জানতে চাইতে পারে। সমত্বরণ বলতে কি বুঝো, সমবেগ বলতে কি বুঝো, সমদ্রুতি বলতে কি বুঝো। সমবেগ আর সমদ্রুতি কিন্তু সেম জিনিস না। সমদ্রুতি কিন্তু শুধু মান সমান থাকলেই হয়, কিন্তু সমবেগ হওয়ার জন্য মান সমান থাকতে হবে এবং দিকও সেম থাকতে হবে। এই জিনিসগুলো কিন্তু তোমার ক্লিয়ারলি আইডিয়া রাখতে হবে। তোমাকে আরেকটা খুব সুন্দর ইন্টারেস্টিং প্রশ্ন করি। ধরো একটা বস্তু সমদ্রুতিতে একটা বৃত্তাকার পথে ঘুরতেছে, তাহলে তার ত্বরণ কি শূন্য হবে কি হবে না? এই প্রশ্নটা আমার পরীক্ষায় আসছিল আমি যখন এসএসসিতে ছিলাম। তো এখানে আমরা সবাই কিন্তু সমদ্রুতি দেখে আমরা বলেছিলাম ত্বরণ শূন্য, কিন্তু অ্যাকচুয়ালি খেয়াল করে দেখো বৃত্তাকার পথে যখন ঘুরে তখন প্রত্যেকটা মোমেন্টে তার দিক কি চেঞ্জ হচ্ছে বেগের। তাহলে বেগের মান সেম থাকলেও ডিরেকশন যেহেতু চেঞ্জ হচ্ছে তাই এখানে ত্বরণ থাকবে। এই জিনিসগুলো কিন্তু তোমার আইডিয়া রাখা লাগবে। এর পাশাপাশি তোমার হচ্ছে বিভিন্ন ধরনের গ্রাফ রিলেটেড প্রশ্ন দিতে পারে। খ নাম্বারের প্রশ্নেও গ্রাফ দিতে পারে যে অমুকের সাথে অমুকের গ্রাফ, স্থির অবস্থায় এস ভার্সেস টি এর গ্রাফ কীরকম হবে। বা তোমাকে বললো সমবেগের জন্য এস ভার্সেস টি এর গ্রাফটা কি হলো, নিক্ষিপ্ত বস্তুর জন্য এস ভার্সেস টি এর গ্রাফটা এক্সপ্লেন করো। এই জিনিসগুলো তোমাকে প্রশ্নে দিতে পারে। তাহলে এইটা গেল হচ্ছে আমাদের চ্যাপ্টার 2। চ্যাপ্টার 2 থেকে খুবই ইম্পর্টেন্ট। চাইলে এখান থেকে পেঁচানো প্রশ্ন করতে পারে, সহজও করতে পারে। কিছু টপিক এখান থেকে স্কিপ করতে পারো, অবশ্য যারা আগে পড়া আছে তারা চাইলে একটু রিভিউ করতে পারো। টি সময়ে অতিক্রান্ত দূরত্ব, একটা নির্দিষ্ট সময় 10তম সেকেন্ডে 20তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত, এই পার্টটুকু চাইলে তুমি করতে পারো। কিংবা ধরো কিছু ম্যাথ আছে, যেমন হলো বুলেট তক্তার কিছু ম্যাথ আছে এই চ্যাপ্টারে। এই বুলেট তক্তার ম্যাথগুলো তুমি যদি ভালো প্রিপারেশন নিতে চাও তাহলে তোমাকে অবশ্যই কমপ্লিট করতে হবে। একটা বুলেট একটা দেয়ালের মধ্যে এতটুকু প্রবেশ করে তার বেগ এতটুকু হারায়, তাহলে সে আর কতটুকু প্রবেশ করবে। এই জিনিসগুলো তোমার কিন্তু যদি তুমি প্রিপারেশনটা ভালো রাখতে চাও তাহলে করতে হবে। এই গেল আমাদের চ্যাপ্টার 2। এরপরে আমরা যদি চ্যাপ্টার 3 এর দিকে যাই, চ্যাপ্টার 3 হচ্ছে বল। এটাও অনেক বড় একটা চ্যাপ্টার। সো আমিও এখান থেকে জাস্ট খুব ক্ষুদ্র অংশ নিয়ে আসছে। সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট ভরবেগের সংরক্ষণশীলতা নীতি। এই ভরবেগের সংরক্ষণশীলতা নীতির মধ্যেও বলে দিচ্ছি মিলিত বেগ খুবই ইম্পর্টেন্ট ভাইয়া, খুবই ইম্পর্টেন্ট। ধরো বললো একটা বস্তু এই দিক থেকে আসতেছে আর একটা বস্তু এই দিক থেকে আসতেছে, দুটা সংঘর্ষ হলো, সংঘর্ষ হয়ে তারা মিলিত হয়ে চললো। মিলিত বেগটা কত গ নাম্বারে চাইলো। ঘ নাম্বারে বললো এই সংঘর্ষটা কি স্থিতিস্থাপক সংঘর্ষ নাকি অস্থিতিস্থাপক সংঘর্ষ সেটা ব্যাখ্যা করো। আসতে পারে এরকম প্রশ্ন। স্থিতিস্থাপক সংঘর্ষ অস্থিতিস্থাপক সংঘর্ষে তাহলে ডেফিনেশনটা জানতে হবে, ব্যাখ্যাটা জানতে হবে। এই ধরনের প্রবলেম সলভ করা তোমার শিখতে হবে। এর পাশাপাশি বুলেট আর বন্দুক, বুলেট বের হলো, আমি পিছনে চলে আসলাম, কত বেগে পিছনে চলে আসলাম। আবার ধরো আমি তোমাকে একটা নৌকা থেকে দুইজন বালক দুই দিকে লাফ দিল, তাহলে নৌকাটা এখন কোন দিকে চলবে। এই ধরনের প্রবলেম কিন্তু ভরবেগের সংরক্ষণশীলতা নীতি দিয়ে করতে হবে। সো এইগুলো একটু দেখে যাও, এটা খুবই ইম্পর্টেন্ট পার্ট এই চ্যাপ্টারের মধ্যে। এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। আমি এইভাবেই সিকোয়েন্সটা করার ট্রাই করছি, যেটা সবচেয়ে বেশি সেটা সবার আগে বলছি, তারপরে আস্তে আস্তে গুরুত্বটা কমাইছি। 2 নম্বর টপিকে হচ্ছে টান বল আর পুলি। টান বল আর পুলির থেকে টান বল আর পুলিটা আমার কেন জানি মনে হচ্ছে এবারে টেস্ট পরীক্ষায় যদি প্রশ্ন একটু কঠিন করতে চায় তাহলে টিচাররা করবে। কেন? ধরো তোমাকে জাস্ট সিম্পল কিছু কেস বলে দিতে পারে, এই যে তোমাদের বইয়ে যেটা আছে সেইটা একটু ভালো করে একে শিখো ভাইয়া, যে এই ক্ষেত্রে ত্বরণের মান কত হবে। কিংবা মনে করো সিলেট বোর্ড 23-এ একটা প্রবলেম আসছিল এইরকম একটা সিচুয়েশনে, বা এরকম একটা দুইটা না হয়তো একটা বস্তু ছিল, এই সিচুয়েশনটাতে তোমার ত্বরণের মান বা অ্যাক্সেলারেশনের ভ্যালু কত। আমি একটা ডেডিকেটেড ভিডিও করেছি এই টান বল আর পুলির উপর, তুমি সেটা পেয়ে যাবা আমারই ইউটিউব চ্যানেল ফাইডেমিতে গেলে। সো এইটা লিখে ইউটিউবে সার্চ করবা, সার্চ করে কনসেপচুয়াল সিরিজ, এসএসসি কনসেপচুয়াল সিরিজ আছে একটা, সেই সিরিজে একটা ভিডিও তুমি পেয়ে যাবা টান বল আর পুলির ডেডিকেটেডলি আমি 50 মিনিট ধরে বুঝাইছি এই জিনিসটা আসলে কি, এটার প্রবলেম কিভাবে সলভ করতে হয় এবং বেশ কিছু মজাদার প্রবলেমও আমরা দেখছি সেখানে। এরপরে আছে হচ্ছে এফনেট সমান সমান MA। এখানে অবশ্যই ঘর্ষণ থাকবে। ধরো তোমাকে বললো একটা বস্তুর উপর দুইটা বল কাজ করতেছে, দুইটা একই দিকে হতে পারে। একই দিকে হলে লব্ধি বলটা কি হবে, তার যোগফল।
বিপরীত দিকে হলে লব্ধি বলটা হবে কি এক বড়টা থেকে ছোটটার বিয়োগফল। যদি বিপরীত দিকে কাজ করে আমার 2 হাত দিয়ে একজন 10 নিউটন একজন 5 নিউটন বলে যদি টানে আমি অবশ্যই 10 নিউটনের দিকে ঝুঁকে পড়ব এবং কত বল নিয়ে ঝুঁকে পড়ব 10 - 5 মানে 5 নিউটন নিয়ে। এই জিনিসগুলো তোমার অ্যানালাইসিস পারতে হবে। অবশ্যই এখানে তোমাকে এই যে ফ্রিকশন বাবাকে নিয়ে আসতে হবে। ফ্রিকশন রিলেটেড এই ধরনের জিনিসগুলো থাকবে। পথের ঘর্ষণ বল বলে দিবে, ত্বরণ কত, কিংবা তোমাকে বলো এত দূরত্ব অতিক্রমের পর তার বেগ কত, কিংবা বললো এত দূরত্ব অতিক্রম করতে পারবে কিনা, এই জিনিসগুলো তোমার একটু দেখতে হবে। এরপরে আমরা যদি সেফ থাকতে চাই তাহলে এই যে এই বড় একটা সূত্র আছে, এই বড় সূত্র রিলেটেড একটা ম্যাথ তোমাকে দিতে পারে, বাট বড় সূত্রের কিন্তু একটা কন্ডিশন আছে। এই সূত্রটা তখনই কেবলমাত্র খাটবে যদি আমার সংঘর্ষটা স্থিতিস্থাপক সংঘর্ষ হয়। অস্থিতিস্থাপক সংঘর্ষের জন্য এই ফর্মুলা খাটবে না। এরপরে আমার আছে হচ্ছে গিয়ে কি বলের ঘাত। যদি তুমি সেফ থাকতে চাও যে সমান সমান ডেল্টা পি, বলের ঘাত এবং ভরবেগের পরিবর্তন সমান, এইটা নিয়ে আলোচনা করতে পারো, এটা নিয়ে পড়াশোনা করতে পারো। আর তুমি চাইলে মহাকর্ষ বল, এইটা নিয়েও তুমি চাইলে দেখতে পারো। মহাকর্ষ বলে বিশেষ করে তোমার ধরো পৃথিবীর এই উচ্চতায়, পৃষ্ঠ থেকে এই উচ্চতায় গেলে জি এর মান কত হবে এই জিনিসটা তোমাকে জিজ্ঞেস করতে পারে। কিংবা মনে করো তুমি চাঁদে চলে গেলা, সেখানে তোমার জি এর ভ্যালু কত, এই জিনিসগুলা দিতে পারে। যদি তুমি সেফ থাকতে চাও তাহলে এই জিনিসগুলো করতে পারো, অত বেশি ইম্পর্টেন্ট না, বাট প্রশ্ন কঠিন করতে চাইলে এগুলো করতে পারে। এবং ফাইনালি এই চ্যাপ্টার থেকে সংক্ষিপ্ত প্রশ্ন, জড়তার পার্ট ভাই আসবেই, মনে রাখো। ওই যে বাস ব্রেক করলে যাত্রীরা কেন হেলে পড়ে, মেট্রো রেলে চলার সময় আমরা কেন পিছনে দুলে যাই, এরকম প্রশ্ন কিন্তু কঠিন করতে মানে একটু কনসেপচুয়াল করতে চাইলে চলে আসতে পারে। কঠিন না কিন্তু এগুলা কনসেপচুয়াল প্রশ্ন। ক নাম্বারের প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্নে এই ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। তারপরে এই যে সমান সমান ডেল্টা পি, এটা প্রমাণটা আসতে পারে। বলের ঘাতের আসল সমীকরণ কি? বলের ঘাতের আসল সমীকরণ হচ্ছে এফটি। এই এফটি থেকে ডেল্টা পি কিভাবে আসে এই প্রমাণটা দিতে পারে। ঘর্ষণ বল একটা প্রয়োজনীয় উপদ্রব, হ্যাঁ একটা প্রয়োজনীয় উপদ্রব, এই জিনিসটা ব্যাখ্যা করতে বলতে পারে। কিংবা মনে করো তোমাকে ক্রিয়া প্রতিক্রিয়া বল, নিউটনের তৃতীয় সূত্র, এটা বলতে পারে। এই যে এর আগে যে ঘটনাগুলো বলছি এই ঘটনায় কিভাবে ক্রিয়া প্রতিক্রিয়া বল কাজ করছে সেটা বলতে পারে। মিলিত বস্তুর বেগ কিভাবে বের করতে হয় এই জিনিসগুলো এই খ নম্বরের প্রশ্নে বা সংক্ষিপ্ত প্রশ্নে দিতে পারে। সো সংক্ষিপ্ত প্রশ্নে কিন্তু এই চ্যাপ্টারে অনেক জায়গা আছে। সাম্য বল অসাম্য বল, এটা একটা জিনিস লিখতে ভুলে গেছি, এটাও খুব ইম্পর্টেন্ট পার্ট। সাম্য বল অসাম্য বল এই চ্যাপ্টারের জন্য খুব ইম্পর্টেন্ট পার্ট। ঠিক আছে, আমরা এগিয়ে যাই। আচ্ছা, একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বলে দিই, ক্রিয়া প্রতিক্রিয়া বল বলের সাম্য তৈরি করে কিনা এটা একটু দেখে যাই। চলো আমরা চ্যাপ্টার 4-এ যাই। চ্যাপ্টার 4-এ মোস্ট ইম্পর্টেন্ট পার্ট শক্তির সংরক্ষণশীলতা নীতি এবং কোথায় বিভব শক্তি গতিশক্তির n গুণ হবে, এই দুটা জিনিস। গতে এটা আসতে পারে, ঘতে এটা আসতে পারে। 3টা পয়েন্ট দিয়ে দিবে এ বি সি। 3টা পয়েন্টে বিভব শক্তি আর মোট গতিশক্তির যোগ করলে তুমি পাবা মোট শক্তি। এই 3টা পয়েন্টে মোট শক্তি বের করে তোমাকে দেখাইতে হবে যে 3টা পয়েন্টের মোট শক্তি সমান। শক্তির সংরক্ষণশীলতা নীতি সে মেনে চলে। এর পাশাপাশি স্প্রিং, একটা স্প্রিং থাকবে, স্প্রিংয়ের উপর একটা বস্তু এসে ধাক্কা দিবে একটা নির্দিষ্ট বেগ নিয়ে, স্প্রিংটা কতটুকু সংকুচিত হবে। স্প্রিংয়ের উপর একটা নির্দিষ্ট উচ্চতা থেকে একটা বস্তু পড়বে, স্প্রিংটা কতটুকু সংকুচিত হবে। এই জায়গায় তুমি একটা ইম্পর্টেন্ট ফর্মুলা একটু মনে রাখো। এই ফর্মুলাটা এই যে এইখানে এই যে উপর থেকে পড়লে অবশ্যই এই ফর্মুলাটা ইউজ করবা। হাফ কে এক্স স্কোয়ার সমান সমান mg h প্লাস এক্স। mg h না কিন্তু mg h প্লাস এক্স। এটা ডিরাইভেশন তো এই ক্লাসে দেখানো সম্ভব না বা আজকের ভিডিওতে আমি দেখানো সম্ভব না, বাট মাথায় রেখো দিস ইজ দ্য কারেক্ট ফর্মুলা যদি স্প্রিংয়ের মাথা থেকে আমি উচ্চতা পরিমাপ করি। গেল। তুমি যদি একটু সেফ থাকতে চাও তাহলে তুমি মোটরের কর্মদক্ষতা, একটা মোটর দিয়ে পানি তুলবা, সেই পানিটা তুলতে কত সময় লাগলো সেটা বের করতে বলতে পারে। অথবা তোমাকে এই সময়টা দিয়ে দিল এবং বলে দিল তোমার ইলেকট্রিক্যাল ইনপুট এত, তাহলে তার কর্মদক্ষতা কত হবে, আউটপুট বাই ইনপুট ইন্টু 100%। এটা হচ্ছে কর্মদক্ষতার ফর্মুলা। কর্মদক্ষতা রিলেটেড প্রবলেম আসার সম্ভাবনা আছে, কিন্তু যারা প্রথমবার পড়তেছো এই দুইটার রেসপেক্টে বা এই 3টার রেসপেক্টে এটা সম্ভাবনা একটু কম, বাট যারা সেকেন্ড টাইম পড়তেছো এর আগে পড়া হয়েছে ডেফিনেটলি এটা পড়ে যাবে। সংক্ষিপ্ত প্রশ্ন এখান থেকে আসলে যে কোনো কিছু আসতে পারে। নবায়নযোগ্য শক্তি এই পার্টটা বা হচ্ছে ই সমান সমান mc স্কয়ার,
এখান থেকে কিছু প্রশ্ন আসতে পারে এমসিকিউর পার্ট, এটা একটু জাস্ট বইয়ের মতো হালকা করে রিডিং পড়ে যায়। এমসিকিউ কিংবা খ নাম্বারের প্রশ্নে এগুলা ইম্পর্ট্যান্ট একটা পার্ট। কাজের সংজ্ঞা, শূন্য কাজ কাকে বলে, এই জিনিসগুলা একটু দেখে যাও খ নাম্বারের প্রশ্নের জন্য। এখান থেকে বেশি একটা প্যাঁচানোর কথা না, তুমি যদি প্যাঁচাও আশা করি এই সিকিউর পার্টটুকু পড়লেই বাকিটুকু নিজে কভার করতে পারবা। চ্যাপ্টার 7 খুব ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার, তরঙ্গ এবং শব্দ। তরঙ্গ এবং শব্দের হট টপিক হচ্ছে প্রতিধ্বনি। প্রতিধ্বনি থেকে প্রশ্ন মনে করো 90% চলে আসছে, আর 10%-এর জন্য 2 নাম্বার পার্টটা রাখছি। 90%-এর মধ্যে ধরো প্রতিধ্বনির কি কি আসতে পারে, বিভিন্ন কেস আছে, আমি কেসগুলো মোটামুটি একটু ডিসকাস করছি। ধরো একটা লোক একটা নির্দিষ্ট দেয়ালের সামনে দাঁড়িয়ে জাস্ট চিৎকার করলো, প্রতিধ্বনি শুনতে পাবে নাকি পাবে না, কত সময় পরে পাবে, হোয়াট এভার ইট ইস, অনেক কিছু আসতে পারে। ওই লোকটা দেয়ালের সামনে দাঁড়ায় থেকে চিৎকার করে আর দাঁড়ায় থাকে নাই, সে এবার সামনের দিকে দৌড় দিল চিৎকার করে, সামনের দিকে দৌড় দিল, অথবা সে পিছনের দিকেও দৌড় দিতে পারে। কত সময় পর সে প্রতিধ্বনি শুনতে পারবে কিংবা প্রতিধ্বনি শুনতে পারবে কিনা, এই ধরনের জিনিস আসতে পারে। এই লোকটারে তুমি 2টা দেয়ালের মাঝখানে দাঁড় করায় তারপরে চিৎকার দেওয়াইতে পারো, 2টা দেওয়ালের মাঝখানে দাঁড় করায় চিৎকার দেওয়ার পরে দৌড়ানোও তো করতে পারো, অনেক ধরনের কেস আসতে পারে। সো ইনিশিয়ালি যদি বিগিনার হও, একবারও পড়ো নাই, জিরো নলেজ থাকে, তাহলে অ্যাটলিস্ট এই 2টা কেস পড়ে যাও, এই যে প্রথমটা আর দ্বিতীয়টা, দাঁড়ায় থাকা এবং দৌড়ানো। আর যদি একটু পড়া থাকে, একটু মোটিভেশন থাকে, একটু যদি কনফিডেন্স থাকে, তাহলে এই জিনিসগুলো একটু দেখে যায়। আমাদের একাডেমিক প্রোগ্রামে যারা ছিল, নাজিম ভাইয়া খুব ভালো করে এই চ্যাপ্টারটা পড়াইছে, আমি দেখছি নিজে, খুব প্রত্যেকটা কেস আলাদা আলাদা করে উনি ডিফাইন করে দিয়ে অনেকগুলো প্রবলেম করাইছে, আমি জানি যতটুকু। সো এই পার্টটুকু অবশ্যই ভাইয়ার ক্লাস নোটটা দেখে যেও, যারা ভুলে গেছো ক্লাসটা একটু আবার দেখে নিও। এর পাশাপাশি আরেকটা পার্ট আছে এই চ্যাপ্টারের 10% গুরুত্বপূর্ণ পার্ট, বাট একটু মানে কি বলে এটাকে, একটু খুব সুন্দর সুন্দর ম্যাথ বানানো যায় এখান থেকে। সো টিচার যদি একটু কঠিন প্রশ্ন করতে চায়, এখান থেকে কিন্তু তোমার ধরা খাওয়াই দিতে পারে। ভি সমান সমান এফ ল্যামডা, তরঙ্গের জন্য এই সমীকরণটা খুব ইম্পর্টেন্ট। ভি সমান সমান এফ ল্যামডা, এখানে যদি মাধ্যমটা ফিক্স থাকে তাহলে বেগটা ফিক্স থাকবে, মানে একই মাধ্যমে বিভিন্ন ধরনের তরঙ্গ আসতে পারে, সবগুলার কি বেগ কি হবে, বিভিন্ন উৎস থেকে, অ্যাকচুয়ালি একই মাধ্যমে বিভিন্ন উৎস থেকে সেম টাইপের তরঙ্গ আসতে পারে, তাদের যে বেগ সেই বেগটা সেম হবে। আর যদি উৎসটা সেম থাকে, যে কোনো মাধ্যমেই যাক না কেন, তাহলে তার ফ্রিকোয়েন্সিটা সেম থাকবে। সো এই ধরনের জিনিস রিলেটেড ভি কনস্ট্যান্ট অথবা এফ কনস্ট্যান্ট হতে পারে। এরপরে তোমাকে যে কোনো একটা রাশির মধ্যে সম্পর্ক দিয়ে দিতে পারলো, ধরো 2টার মধ্যে তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য বলে দিল, 2টার মধ্যে কম্পাঙ্কের পার্থক্য বলে দিল, এই যে এইরকম করে ইকুয়েশন দিয়ে যে সকল ম্যাথগুলো আছে এগুলো একটু করেছে। এটা কম ইম্পর্টেন্ট বাট আসার মতো প্রশ্ন। এরপর যদি তুমি একটু সেফ থাকতে চাও, এই সূত্রের ম্যাথ টি সমান সমান 2π√L/g, এটার সাথে ধরো জিটা একটু চেঞ্জ করে দিতে পারে, মডিফাই করতে পারে। ভূমিতে নাই, তুমি এই উচ্চতায় পাহাড়ের উপরে উঠে গেছো, তাহলে কি জি এর মান চেঞ্জ হবে না? ওই যে চ্যাপ্টার 3-তে পড়ে আসছিলাম, দেখছো কিভাবে মার্জ হয় একটা চ্যাপ্টারের সাথে আরেকটা চ্যাপ্টার। ধরো তুমি ভূপৃষ্ঠে আসো, এখন তুমি ভূপৃষ্ঠে থাকলা না, তুমি পাহাড়ের উচ্চতায় উঠে গেলা, তাহলে সেখানে জি পরিবর্তন হবে। জি পরিবর্তন হলে পর্যায়কাল পরিবর্তন হবে, কিভাবে পরিবর্তন হবে সেটা বের করতে হবে। কিংবা মনে করো তুমি চাঁদে চলে গেলা, তাহলে চাঁদে জি এর মান যত সেটা বের করা লাগবে, তারপর সেটা এখানে ইনপুট দিলে সেখানে পর্যায়কাল কত সেটা বের করতে হবে। আর এইখান থেকে তোমার খুবই ইম্পর্টেন্ট পার্ট অনুদৈর্ঘ্য প্রস্থ আর অনুদৈর্ঘ্য এবং অনুপ্রস্থ তরঙ্গ, এই 2টার ডেফিনেশন, বিভিন্ন পার্থক্যটা খুব ইম্পর্টেন্ট, এবং এক্সাম্পল, এই 3টা জিনিস এই 2টা তরঙ্গের জন্য পড়তে হবে। এর পাশাপাশি রাশির কিছু সংজ্ঞা আছে, যেমন ধরো দশা কাকে বলে, আদি দশা কাকে বলে, তরঙ্গ কম্পাঙ্ক কাকে বলে, তরঙ্গ দৈর্ঘ্য কাকে বলে, পর্যায়কাল কাকে বলে, এই জিনিসগুলো নিয়ে একদম সুস্পষ্ট আইডিয়া থাকা লাগবে, মুখস্থ করা লাগবে। এগুলা পরীক্ষায় আসলে ক নাম্বারের প্রশ্নে হুবহু লেখা লাগবে। তুমি যদি এক লাইন এদিক সেদিক করো, একটা ওয়ার্ড এদিক সেদিক করো, তাহলেও কিন্তু তোমাকে নাম্বারটা কেটে দিতে পারে। এবং ফাইনালি প্রতিধ্বনির শর্ত, ওই যে 0.1 সেকেন্ড আমার গ্যাপ থাকা লাগে, টাইম গ্যাপ, এই জিনিসটা এক্সপ্লেন করতে পারে, বলতে পারে। হ্যাঁ, আর এখানে আমি একটা জিনিস মিস করছি, সেটা হচ্ছে তাপমাত্রার উপর বেগের প্রভাব। তাপমাত্রার উপর, টি এর উপর ভেলোসিটি যে আমার তাপমাত্রার উপর নির্ভর করে, কিভাবে নির্ভর করে, এই জিনিসটা এমসিকিউতে খুব ইম্পর্টেন্ট। 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ এত, 40 ডিগ্রিতে কত হবে, আসতে পারে এই ধরনের প্রবলেম। কিংবা মনে করো
এই যে এখানে প্রতিধ্বনিতে বলে দিল বায়ুর তাপমাত্রা 20°C, তখন কিন্তু তোমার 0° থেকে কতটুকু বাড়লো সেটা বের করে তারপরে কিন্তু এই ম্যাথগুলো করতে হবে। সো এইটা একটু দেখে যাও তাপমাত্রার সাথে কিভাবে বেগ চেঞ্জ হয়, ঠিক আছে, এমসিকিউতে এবং এই ধরনের প্রবলেমে আসতে পারে। চ্যাপ্টার 8 আলোর প্রতিফলন। চ্যাপ্টারটা ছোট, এই জন্য খেয়াল করে দেখো টু বি সেফ বলে কোনো অংশ নাই, এখানে আসলে সব পড়তে হবে। এই চ্যাপ্টারটা যেহেতু ছোট, যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসতে পারে এবং এখানের এই চ্যাপ্টার একটা টপিকের সাথে আরেকটা টপিক খুবই ভালোভাবে রিলেটেড, খুবই ভালোভাবে রিলেটেড। 3টা পার্ট আছে, সমতল দর্পণের চিত্র আঁকা, কিভাবে বিম্ব তৈরি হয়, অবতল দর্পণে 6টা পজিশনে বিম্ব আঁকা এবং প্রত্যেকটা পজিশনের জন্য বিম্বের আকার, অবস্থান, আকৃতি, প্রকৃতি কিরকম হবে এই 4টা জিনিস ডিটারমাইন করা, উত্তল দর্পণে একটার ছবির জন্য বিম্বের আকার, অবস্থান, আকৃতি, প্রকৃতি এই 4টা জিনিস ডিফাইন করা। তাহলে বিম্বের এই আঁকা কি রিলেটেড জ্যামিতিক পার্টটা তোমার শিখতে হবে, অবশ্যই শিখতে হবে ভাইয়া। এটা তুমি যদি টেস্টের জন্য শিখে রাখো তোমার এসএসসির প্রিপারেশন হয়ে যাবে, ডান। এর পাশাপাশি এই যে 1/u + 1/v = 1/f এই সূত্রের ম্যাথ শিখতে হবে। সেফ থাকার জন্য u = v সমতল দর্পণে এইটার প্রমাণটা শিখতে হবে। এইগুলো আমি ক্লাসে করাইছি, এই ম্যাথগুলো করাইছি, এটা হচ্ছে গিয়ে তোমাদের এই প্রমাণটাও আমি শিখাইছি। সো তোমরা যারা ক্লাস করছো অবশ্যই ক্লাসটা একটু রিক্যাপ করে যেও। এরপর বিবর্ধনের ম্যাথ, বিবর্ধন বলে দিবে এত গুণ বিবর্ধিত বিম্ব আমি পাই, বস্তু কোথায় রাখছি, u এর মান কত, বা এত গুণ বিবর্ধিত বা খর্বিত বিম্ব পেতে হলে কি ধরনের বা কত মানের ফোকাল লেন্থের, ফোকাস দূরত্বের আমার দর্পণ ইউজ করা লাগবে, বলতে পারে। এই ধরনের প্রশ্ন আসতে পারে, কেয়ারফুল থেকো, প্র্যাকটিস করো, এগুলা কিন্তু ইম্পর্টেন্ট প্রবলেম। এখান থেকে সংক্ষিপ্ত প্রশ্ন, দর্পণের ব্যবহার একদম শেষে, পেরিস্কোপ তৈরিতে কোন ধরনের দর্পণ কেন ব্যবহার করা হয়, তারপরে দাঁতের চিকিৎসায় কোন ধরনের দর্পণ কেন ব্যবহার করা হয়, তারপরে ধরো তোমার টেলিস্কোপ তৈরিতে, পেরিস্কোপ বলছে আরেকটা হচ্ছে টেলিস্কোপ তৈরিতে কোন ধরনের দর্পণ কীরকমভাবে ব্যবহৃত হয়, তারপরে মনে করো গাড়ির মিরর ভিউ দেখার জন্য গাড়ির দুই সাইডে যে সাইড মিররগুলো আছে সেই মিররগুলোতে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়, কেন ব্যবহার করা হয়, এই জিনিসগুলা এক্সপ্লেনেশন তোমার শিখতে হবে। এই চ্যাপ্টারের শুরুর দিকে স্পেকট্রামের একটা পার্ট আছে, স্পেকট্রাম, ল্যামডা এর বিভিন্ন মানের জন্য বিভিন্ন রেঞ্জের জন্য কালার পাবো, এই কালারের আলো, এই কালারের আলো, ইউভি আলো, তারপরে মনে করো ইনফ্রারেড আলো, এই ধরনের কিছু ক্লাসিফিকেশন আছে, এটা এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট। এই যে স্পেকট্রামটা এমসিকিউর জন্য চ্যাপ্টারের প্রথম পেজে যেটা দেখবা সেটা এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট। আলোর প্রতিফলনের 2টা সূত্র, এই 2টা সূত্রের যে লাইনটা কি বলা হয়েছে খ নাম্বারের জন্য খুব ইম্পর্টেন্ট, যে এটার স্টেটমেন্টটা কি, আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব একই তলে অবস্থান করবে, প্রথম সূত্র। দ্বিতীয় সূত্র, আপতন কোণের মান প্রতিফলন কোণের মান সমান, এই স্টেটমেন্টগুলো মুখস্থ করতে হবে, পরীক্ষায় আসতে পারে, বলতে পারে আলোর প্রতিফলনের প্রথম সূত্র স্টেট করো, কি লিখো, প্রথম সূত্রটা লিখো, লিখতে হবে তোমার তখন, ওকে। এর পাশাপাশি অপসারী এবং অভিসারী, অপসারী এবং অভিসারী দর্পণ কেন বলা হয়, আমাদের অবতল দর্পণটা হচ্ছে একটা অভিসারী দর্পণ, উত্তল দর্পণটা একটা অপসারী দর্পণ, কেন বলা হয়, এইগুলোর মিনিংটা কি, এগুলা বুঝতে হবে। এর পাশাপাশি কেন দিয়ে আমি বলছি, ধরো তোমাকে প্রশ্নে বলল উত্তল দর্পণে সর্বদা খর্বিতে বিম্ব তৈরি হয় কেন, একটা রশ্মি চিত্র এঁকে দিবা উত্তল দর্পণের, জাস্ট খ নাম্বারের প্রশ্নের পরে বলে দিবা, যেই হোক না কেন, যেখানেই বস্তু রাখি না কেন অলওয়েজ খর্বিত পাবো, যেহেতু এটা একটা অপসারী দর্পণ। এইরকম করে তোমাকে বলতে পারে অবতল দর্পণের বক্রতার কেন্দ্রে যদি বস্তু রাখি তাহলে বিম্ব তার সমান হয়, ব্যাখ্যা করো, ছবি আঁকতে হবে, ছবি এঁকে ব্যাখ্যা লিখতে হবে। সো এইভাবে তোমার চাইলে খ নাম্বারের প্রশ্নে বা গ নাম্বারের প্রশ্নে এই জিনিসগুলা আসতে পারে, শিখতে হবে এগুলা। সো এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট, ছোট চ্যাপ্টার, সো বাদ দেওয়ার কিছু নাই, মোটামুটি সবই পড়তে হবে। এরপর আমরা যাই চ্যাপ্টার 10। চ্যাপ্টার 10এও মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, 3টা পার্ট আছে। একটা হচ্ছে প্রাবল্যের পার্ট, কোথায় প্রাবল্য সমান বা কোথায় লব্ধি প্রাবল্য শূন্য, 2টা পজিটিভ চার্জ, এর মাঝখানে কোথায় লব্ধি প্রাবল্য শূন্য বা প্রাবল্য সমান, একটা পজিটিভ চার্জ আর একটা নেগেটিভ চার্জ, কোথায় লব্ধি প্রাবল্য শূন্য বা সমান প্রাবল্য, এই পয়েন্টগুলো বের করা শিখতে হবে।
এর পাশাপাশি দুইটা চার্জ আছে, চার্জ দুইটা নির্দিষ্ট দূরত্বে রাখছি, তারা একটা নির্দিষ্ট বলে তাদেরকে আকর্ষণ করতেছে। এবার আমি তাদেরকে স্পর্শ করালাম, স্পর্শ করিয়ে আবার আগের জায়গায় নিয়ে গেলাম। এখন এই যে বলের মানটা কিরূপ পরিবর্তন হলো এটা বলতে পারে। এমন হতে পারে এই চার্জ দুইটা সমান আয়তনের বা সমান ব্যাসার্ধের, এইটার একটা কেস, এটা সহজ কেস। আবার হতে পারে এই দুইটার আয়তন ডিফারেন্ট, তখন কিন্তু বিভবের কনসেপ্ট চলে আসবে। এগুলা কিন্তু প্রশ্ন কঠিন করতে চাইলে এখানে অনেক কিছু করা যায়। সো প্রশ্ন কঠিন হোক সহজ হোক, তোমার প্রিপারেশনটা তোমার মতো নিতে হবে যেহেতু, তাই এটা ইম্পর্টেন্ট একটা পার্ট। ধারকের সঞ্চিত শক্তি এবং ধারকের যেই পার্ট পুরাটা, আমি তো জাস্ট সঞ্চিত শক্তিটা লিখছি, সঞ্চিত শক্তিটাই ইম্পর্টেন্ট, বাট ধারকের পার্টটুকু তোমার একটু শিখতে হবে। ধারকত্ব কাকে বলে এটা ডেফিনেশন জানতে হবে, ঠিক আছে? ধারকত্বের একক কি, মাইক্রো 1 মাইক্রোফ্যারাড বলতে কি বুঝো, কতটুকু শক্তি সঞ্চিত হবে এটার ম্যাথ, এগুলো তোমার একটু শিখতে হবে। আর যদি তুমি সেফ থাকতে চাও তাহলে তড়িৎ বিভবের পার্টটা খুব ইম্পর্টেন্টলি পড়তে হবে, ঠিক আছে? এই চ্যাপ্টারের সংক্ষিপ্ত প্রশ্ন, চার্জিত করার উপায়, খ নাম্বারের প্রশ্ন। একটা জাস্ট বস্তু দিয়ে দিলাম, এই বস্তুটাকে তুমি নেগেটিভলি চার্জ করো। একটা নিউট্রাল অবজেক্ট দিয়ে দিলাম, নেগেটিভলি চার্জ করো, কিভাবে চার্জ করবা বের করতে হতে পারে। কিংবা মনে করো এই চার্জিত করার জন্য যে ওয়েগুলো আছে, আবেশীয় প্রভাব, স্পর্শ প্রভাব, এই জিনিসগুলো বলতে পারে। এছাড়াও এই চ্যাপ্টারে অনেক কিছু খুব সুন্দর সুন্দর প্রশ্ন আসে। ওই যে মনে আছে, দুইটা বস্তুকে একটা আরেকটার সাথে যদি ঘষাঘষি করি তাহলে একটা পজিটিভ আর একটা নেগেটিভ হয়, কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ হয় এটা তোমার জানতে হবে। এবং এর পাশাপাশি কেন এদের মধ্যে আকর্ষণ কাজ করবে, যেমন ধরো চিরুনি দিয়ে মাথা আঁচড়ানোর পর আমি যদি কাগজ ধরি তাহলে কাগজটা অ্যাট্রাকশন ফিল করে, এটার কারণটা ব্যাখ্যা করতে হবে। এই জিনিসগুলা এই যে চার্জিত হওয়ার প্রসেসের সাথে রিলেটেড, তাহলে এইটা এক্সপ্লেনেশনগুলো শিখতে হবে খ নাম্বার আর সংক্ষিপ্ত প্রশ্নের জন্য। এর পাশাপাশি গ্রাউন্ডিং, ভূমিতে অফুরন্ত চার্জ আছে, আমরা ধরে নেই নেগেটিভ এবং পজিটিভ দুই ধরনের চার্জই আছে। সো একটা অবজেক্টের যদি চার্জিত থাকে তাকে যদি আমি গ্রাউন্ডিং করে দেই তাহলে সেই অবজেক্টটা কি হয়ে যাবে, নিউট্রাল হয়ে যাবে। তো এইভাবে আমাদের এই জিনিসগুলা কিভাবে কাজ করে এটা দেখতে হবে। আর এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, অনেক জনপ্রিয় প্রশ্ন, সেটা হলো এই যে আমার ট্যাঙ্ক, তেলবাহী ট্যাঙ্কগুলা যে যায় রাস্তার মধ্যে, তার সাথে একটা শিকল ঝুলানো থাকে, কেন শিকলটা ঝুলানো থাকে? এইরকম আরো কিছু কেস আছে যেখানে তোমার স্থির তড়িৎ উৎপন্ন হয়, এই স্থির তড়িতের কারণে যাতে দুর্ঘটনা না ঘটে তাই আমার এই ধরনের গ্রাউন্ডিং এর কেস করা হয়। তাহলে কোথায় কোথায় গ্রাউন্ডিংটা করা হয়, কেন করা হয়, এই ধরনের প্রশ্ন খ নাম্বারের জন্য খুব ইম্পর্টেন্ট। বুঝা গেছে? এই হচ্ছে তাহলে আমাদের মোটামুটি চ্যাপ্টার 10। এরই মাধ্যমে আমরা প্রত্যেকটা চ্যাপ্টার আমি ট্রাই করছি আমার পার্সপেক্টিভে, আমার কাছে যেগুলো মনে হয়েছে, আমার প্রেডিকশন অনুসারে তোমাদেরকে কিছু বলার, কিছু সাজেস্ট করার। কিন্তু ভাই তুমি যদি পরীক্ষায় 100% প্রশ্ন কমন ফলাইতে চাও তাহলে তোমার ডেফিনেটলি বইয়ের প্রত্যেকটা টপিক খুব ভালো করে পড়তে হবে, এটা আসলে বাস্তব কথা। আমি এখানে যতই সারাদিন বকবক করি না কেন, তোমাকে বইয়ের পুরো টপিকটা পড়লে তাহলে তুমি একটা ভালো রেজাল্ট করতে পারবা। আর যদি তোমার একটা রেজাল্ট জাস্ট পাস করা বা কোনো মতে পার করা এরকম একটা টেন্ডেন্সি থাকে তাহলে তুমি এগুলো দেখতে পারো। হ্যাঁ, তবে যারা পড়ালেখা করতেছো, যারা ভালো রেজাল্ট করতে চাও তারা যে দেখবা না তা না, তারা এই ধরনের ভিডিও দেখলে বা আজকের এই কন্টেন্টগুলোর উপর ফোকাস করলে তুমি পরীক্ষায় কমন ফেলাইতে পারো, ভালো করে কমন ফেলাইতে পারো। ঠিক আছে, আগে যদি এই টপিকটা একটু চোখের উপরে দেখে যেতে, এখন হয়তো আমি যে টপিকগুলো বললাম এগুলো একটু ভালো করে পড়বা, এটাই হচ্ছে আমার টার্গেট। এবার আমরা বলি যে কি কি পড়বা। আমি 3টা ক্যাটাগরির স্টুডেন্ট ভাগ করছি। একটা হচ্ছে জিরো নলেজ, কিচ্ছু পড়ালেখা করি নাই ভাই, খালি ঘুরছি ফিরছি, খাইছি, ঘুমাইছি। তাদের জন্য প্রথম কাজ ওয়ান শট ক্লাস করো। ওয়ান শট ক্লাস, অনেকবার এই কথা বলছি, আর বলবো না। কোত্থেকে দেখবা নিজেরা খুঁজে নিবা। আমাদের এসএস ফিউচার স্কুলের যে ইউটিউব চ্যানেল আছে সেই ইউটিউব চ্যানেলে গেলে ভাই ঢুকলেই তুমি ওয়ান শট ক্লাস দেখতে পারবা। করো, ওই ক্লাসগুলোতে যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো নিজে সলভ করো। এবং অন্তত পক্ষে দয়া করে মায়া করে 2025 সালে আসা এসএসসি পরীক্ষার প্রশ্নগুলো একটু দেখে যা, বাপ একটু সলভ করে যা, নিজের হাতে সলভ করে যা। এই কাজটা করে, এটা হচ্ছে জিরো নলেজ। আর কিছু কঠিন ম্যাথ আছে, অলিয়া লেভেলের ম্যাথ, এই ম্যাথগুলো স্কিপ এই পার্টের লোকজন। দ্বিতীয় পার্টের লোকজন মিডিও ক্যাটাগরি,
হালকা পাতলা নলেজ আছে, একবার পড়ছিলাম, ভাইয়া পড়াইছিল তখন পড়ছিলাম, এখন ভুলে গেছি, একটু রিভিশন দেওয়া দরকার। কিভাবে রিভিশন দিব? প্রথম কাজ, ক্লাস নোটটা রিভাইজ কর। ক্লাস নোটটা রিভাইজ করার পর 2023, 24, 25-এর যে বোর্ড কোশ্চেনগুলো আছে বোর্ড কোশ্চেনগুলো নিজে হাতে হাতে করো। যদি আগে করা থাকে তাহলে কোন কোন ম্যাথ আটকাই গেছিলা, কেন আটকাই গেছিলা সেটা ফাইন্ড আউট করে সেটা আবার সলভ করো নিজে থেকে। দেখো পারো কিনা, তখন আটকাই গেছিলা এখন পারো কিনা সেটা দেখো। যদি না করে থাকো অ্যাটলিস্ট এই যে এই 3টা সাল থেকে যতটুকু ম্যাক্সিমাম করা যায় সেটা করার ট্রাই করো। এবং ফাইনালি এমসিকিউ সলভ করা স্টার্ট করো টাইম ধরে ধরে। দেখে যাওয়া না, আমি এমসিকিউ দেখলাম, প্রশ্ন দেখলাম, সলভ দেখলাম, চলে গেলাম, এটা না। এমসিকিউ প্রশ্ন দেখবা, নিজের হাতে সলভ করবা এবং এরপরে দেখবা তোমার সলভের সাথে মানে অ্যান্সার ঠিক আছে কিনা। এইভাবে এইটাকে বলে এমসিকিউ সলভ করা। জাস্ট ভাষায় ভাষায় দেখে গেলাম, গল্পের বইয়ের মধ্যে রিডিং পড়ে গেলাম, এভাবে এমসিকিউ করলে এমসিকিউ কাজে আসবে না। এবং যারা একটু প্রো লেভেলের তাদের প্রথম কাজ, ভাই তোমার কোথায় কোথায় ল্যাকিংস আছে সেই ল্যাকিংসটা খুঁজে বের করো। ল্যাকিংস খুঁজে বের করার একটা মহা ওষুধ হচ্ছে মডেল টেস্ট দেওয়া। মডেল টেস্ট কি ভাই কোচিংয়ে ভর্তি হবো? কোনো দরকার নাই। তুমি যে কোনো একটা ভালো বই নাও, একটা গাইড নাও, সেই গাইডের পিছনে দেখবে এরকম মডেল টেস্ট কোশ্চেন থাকে। যে কোনো বই নাও, যে কোনো গাইড নাও, টেস্ট পেপার নাও, সবার জায়গায় এইরকম কিছু মডেল টেস্ট কোশ্চেন থাকে। এই মডেল টেস্ট কোশ্চেনগুলো থেকে র্যান্ডম একটা প্রশ্ন নিয়ে তুমি একটা পরীক্ষা দাও বাসায় বসে বসে নিজের মতো। তোমার ওই খাতা কাউরে দিয়ে দেখানো লাগবে, কিচ্ছু করা লাগবে না। তুমি জাস্ট খাতায় লিখো, লিখে বইয়ের সাথে পরে অ্যান্সারটা মিলাই ফেলো, আর যেটা পারবা না সেটা খুঁজে বের করো। কেন কোন টপিক পারতেছো না সেটা দেখো। আজকে অনেকগুলো টপিকের নাম বলছি, কোন টপিক তুমি সমস্যা ফিল করতেছো সেটার উপর জোর দাও। তোমার প্রথম কাজ ল্যাকিংস খুঁজে বের করে সেটাতে কাজ করা, কারণ দিস ইজ দ্য ফাইনাল টাইম। টেস্টের পরে সময় পাবা এই জিনিসটা করার, কিন্তু এখন থেকেই এটার প্র্যাকটিস শুরু করা লাগবে, কারণ তুমি বাকিদের থেকে কিন্তু আগায় আসো। এবং তোমার অবশ্যই এই যে এই 3টা ইয়ারের কোশ্চেন 100% বুলেট প্রুফভাবে করা থাকা লাগবে। তুমি চাইলে আরও 2 বছর আগায় যাও, 22 এবং 21টাকেও তোমার সাথে অ্যাড করে নাও। এর পাশাপাশি স্কুলের যে কোশ্চেনগুলো আছে, বিভিন্ন স্কুলের, বিশেষ করে ক্যাডেট কলেজ এবং ঢাকার স্বনামধন্য কিছু স্কুল আছে, প্রত্যেকটা টেস্ট পেপারে, পুরাতন টেস্ট পেপার হোক, নতুন টেস্ট পেপার হোক, টেস্ট পেপার এখনও বের হয় নাই তোমাদেরটা, বড় আপুদের সাথে একটা টেস্ট পেপার কালেক্ট করে, আমি আমার ক্লাস নেওয়ার সময় ক্লাসে এই বছরের শুরু থেকে বলতেছি, বড় আপুদের থেকে একটা পুরাতন টেস্ট পেপার নিয়ে আসো, বড় ভাইয়া আপুদের থেকে নিয়ে এসে দেখো সেখানে ক্যাডেট কলেজের প্রশ্নগুলো কীরকম হয়, কিংবা স্বনামধন্য যে সকল স্কুল আছে তাদের কোশ্চেনগুলো কীরকম হয়। এবং ফাইনালি তুমি এখন থেকেই 25 মিনিটে 25টা এমসিকিউ করার প্র্যাকটিস শুরু করো, কারণ এইটা হচ্ছে টাইমের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট। এমসিকিউ আমি পারি কিন্তু 25 মিনিটে করতে পারি না, এই সমস্যার সমাধান একমাত্র প্র্যাকটিস। সো ভাইয়া ভালো থেকো, সুস্থ থেকো, অনেক কথাবার্তা বলছি, তো একটা ভালো প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিতে যাও। এটা কিন্তু এসএসসি পরীক্ষার একটা বেসমেন্ট। সো এখানে তুমি যত ভালো প্রিপারেশন নেওয়া শুরু করবা তত এসএসসির জন্য তুমি আগায় থাকবা। আজকে যা যা পড়তে বলছি এখানে তুমি যতটুকু পরে শেষ করে রাখবা, এসএসসিতে ততটুকু তুমি আগায় থাকবা। সো আমাদের সাথে তোমার দেখা হতে পারে আমাদের এফআরবি প্রোগ্রামটাতে। যারা এফআরবি প্রোগ্রামে ভর্তি হও নাই এখনও, টেস্টের পরে কিন্তু তোমার একটা পড়ার সময় আছে। আমরা অলরেডি বেশ কিছু চ্যাপ্টার কভার করে ফেলছি। তুমি চাইলে সেই সকল চ্যাপ্টারের রেকর্ডেড ক্লাসগুলো দেখে নিতে পারো। আমাদের যে বই, পরীক্ষা এবং মডেল কোশ্চেন ব্যাংকগুলো আছে, এই কোশ্চেন ব্যাংকগুলো থেকে তুমি প্র্যাকটিস করতে পারো। সো ওভারঅল তোমার এসএসসির প্রিপারেশনের জন্য আমাদের যে এফআরবি প্রোগ্রামটা সেটা কিন্তু একটা মহা ওষুধ হিসেবে কাজ করবে। সো যারা এখনও এফআরবিতে ভর্তি হও নাই তারা ভর্তি হয়ে যেতে পারো। আমাদের কিছু ভাইয়াদের যদি তুমি কোড ইউজ করো তাহলে তুমি হচ্ছে গিয়ে ধরো কিছু ডিসকাউন্ট পাবা। ডিসকাউন্টের টাইমটা শেষ। যেমন তুমি যদি নাজিম ভাইয়ার নামের সাথে তারপরে 400 অ্যাড করে দাও তাহলে 400 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবা। তারপরে তুমি যদি অহিন ভাইয়ার নামের সাথে 400 অ্যাড করে দাও তাহলেও তুমি 400 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবা। তারপরে তুমি ফাহিম ভাইয়ার নামের সাথে যদি 400 অ্যাড করে দাও তাহলে 400 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবে। যে কোনো ভাইয়ার নামের সাথে তুমি যদি 400 কোডটা অ্যাড করে দাও তাহলে তুমি স্পেস দেওয়ার দরকার নাই, একসাথে লিখে ফেলো, হ্যাঁ, স্পেস দেওয়ার দরকার নাই। তাহলে যে কোনো ভাইয়া আপুর নামের শেষে তুমি যদি 400 এই কোডটা অ্যাপ্লাই করো তাহলে কিন্তু তুমি 400 টাকা ডিসকাউন্ট এফআরবিতে পেয়ে যাবা। সো তুমি তাহলে একটু যদি এসএসসির প্রিপারেশনটা আমাদের সাথে নিতে চাও তাহলে এফআরবিতে চলে আসো। যারা ভর্তি হয়ে গেছো অলরেডি, একাডেমিক প্রোগ্রামেও ছিল, তারা তোমাদের অভিজ্ঞতা এখনই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। সো ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।